সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি ঐক্য ও অনৈক্যের বেড়াজালে রাজনীতি, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। তিনি যুক্ত হয়েছেন আমার সাথে যুক্ত হয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে আজকে বিষয়টা রেখেছি ঐক্য ও অনৈক্যের বেড়াজালে রাজনীতির কি অবস্থা, গতি প্রকৃতি কোন দিকে, কি হতে যাচ্ছে। একটা সংসদ অধিবেশন আমরা পার করেছি, নেক্সট অধিবেশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এরপরে বাজেট, সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতি একটা বেশ এক খুব আলোচিত জায়গাতে দাঁড়িয়ে আছে। আমি আলোচনাটা শুরু করি রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে। অনেক সময় অনেকে মনে করেন যে মানুষের প্রত্যাশা পূরণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনীতিতে। বাংলাদেশের মানুষ তিনটি রাজনৈতিক দলের উপর ভরসা করে তাদেরকে ভোট দিয়ে একটা দীর্ঘ সময়ের পর ভোট দিয়ে তাদেরকে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে, এবং এই তিনটি দলের মধ্যে এক ধরনের ঐক্য কিংবা অনৈক্য, এই বিষয়টির উপর বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ অনেকখানি নির্ভর করছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কতটুকু ঐক্যবদ্ধ, এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই রুহিন হোসেন প্রিন্স। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি মোশাররফ ঠাকুরকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। না, আমার মনে হয় বিবেচনাটা একটু ভিন্নভাবে করা উচিত। আপনি আলোচনার মধ্যে একটা বলেছেন, আসলে আমরা সাধারণভাবে যেটা মনে করি যে ঠিক আছে, রাজনৈতিক দলগুলো তারা মিলেমিশে চালাক, এই জায়গাটা। এবং এটা যদি আমি অন্যভাবেও বলি, সাধারণ মানুষের সাধারণভাবে চাওয়াও তাই। এটা নিয়ে আমি সাধারণ মানুষের চাওয়া এবং এই বিবেচনায় ডিফারেন্স দেখি না। কিন্তু সমস্যাটা হয় এইখানে যে এইটা ঠিক না, যে এই যে সব দল মিলে নিজেরা মিলেমিশে চালাবে, এটা হবে না। তার আমি অনেক কারণ বলতে পারি। আমি দুটি কারণ ছোট্ট করে উল্লেখ করে অন্য আলোচনায় আসি। একটা তো হচ্ছে রাজনৈতিক দলগুলো একটা যার যার নীতি আদর্শের রাজনীতি যারা করে, এক একটা রাজনৈতিক দল এক একটা শ্রেণীর স্বার্থ রক্ষা করে, তা সুতরাং তার ক্ষেত্রে ভিন্ন মত, নানা মত অবসম্ভাবী। এটাই হচ্ছে যদি নীতিগত রাজনীতির অবস্থান দেখেন। আর নীতির বাইরে কিছুটা অনৈতিকতা বা অন্য বিবেচনা যদি দেখেন, তাইলে দেখবেন এইটা একটা সুবিধাবাদী পজিশন, যার যার স্বার্থের পজিশন। এবং স্বার্থের বিবেচনা করে ঐক্য অনৈক্য বিবেচনা করবে। এক দল আর এক দলকে ঘায়েল করা, আমি শব্দটা ঘায়েল বুঝে উচ্চারণ করলাম, যে ওইটা করে কিন্তু ওই সুবিধা অসুবিধা ওই বিবেচনা থেকে। তো এখন আপনি যদি এই যে বললেন যে এই ঘটনার পরে যে তিন দল যেটা বললেন, তা সেই জায়গায় এখনো পর্যন্ত অনেকে মনে করে যে এদের মধ্যে যতই দ্বিমত থাকুক হয়তো শেষমেশ এক জায়গায় তারা যাবে। আমাকে যদি বলেন সেই এক জায়গার আমি একটা জায়গায় দেখি খালি, সেটা হচ্ছে কি, যে ইকোনমিক যে পলিসি, যে অর্থনীতির যে পলিসির কথা, সেই পলিসি কিন্তু মেজর ডিফারেন্স এই দলগুলোর মধ্যে নাই। মানে আমরা যদি বলি একটা পুঁজিবাদী অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি, নয়োদের নীতিবাদী অর্থনীতি, যার উপরে ভিত্তি করে আমাদের অর্থনৈতিক নীতিমালায় সাজানো হবে এবং ওর উপরই কাঠামো হচ্ছে রাজনীতি, সেইটা কিন্তু পার্থক্য নেই। যে পার্থক্য আমাদের সাথে আছে, ইকোনমির পার্থক্য, জায়গার পার্থক্য। তা সেই জন্য মানুষ হয়তো দেখবে যে এটা হয়তো আগে যে আমার আর কি বলবো, যে আমি ডামির পার্লামেন্ট অমুক ছিল, তা না, এবার হয়তো মনে করে আমি আর মামুদের পার্লামেন্ট, এইরকমের। কিন্তু ওই যে ক্ষমতাটা প্রধান যখন থাকবে, তখন একজন আরেকজনকে ঘায়েল করে যেতে হবে বলে, তখন আপনি দেখবেন দৃশ্যত অনেকগুলো অনৈক্য আপনি দেখবেন। কিন্তু যে জায়গাটা হবে, এই অনৈক্যের জায়গাটা আরো দৃশ্যমান হবে এই জায়গায়, যখন দেখবেন যে জনগণের যে স্বার্থ সেইটাকে পূরণ করতে পারছে না, তখন হয়তো রাস্তায় কথা হবে। কিন্তু ঘটনাবলী ওই আবার ঐক্যের জায়গাও থাকবে ওইটার। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি আজকে দেখবেন রাজপথে, আমরাও যেমন আজকে মিছিল করেছি, আমি দেখলাম এই যে সংসদে বিরোধী দল বলতে যাদের বলা হচ্ছে, তারাও একটা প্রোগ্রাম করলো। সরকারি দলেরও এক প্রোগ্রাম হয়নি, সেটা হলো বিদ্যুতের দাম নিয়ে। কিন্তু আপনি যদি বক্তব্যগুলো দেখেন, তাহলে দেখবেন এই যে আমি পার্লামেন্টের বিরোধী দল যাদের বলছেন, যে কথা আমি শুনলাম টেলিভিশনে যতটুক আসছে, আমি তো কোনো, তারা যদি ওইখানে থাকতে একই কাজই করতো। কারণ আমি যে বিদ্যুতের দাম কমানো বা এইটার জন্য বিকল্প ভাবনা আমরা লেফটরা যে পজিশন থেকে করি, এইখানে সেই পজিশনটা আমি শুনতে পারলাম না। কারণ এটা তো দৃষ্টিভঙ্গিগত ব্যাপার, যে আমি
কোন নীতির উপরে দাঁড়িয়ে এই কাজটা করব। তাদের যেহেতু মেজর পার্থক্য নেই, শুধু দেখলাম যে অমুক করলেই তো এটা হইতো, ওইটা হচ্ছে একটা পপুলিস্টিক পজিশন থেকে। তাই এই পপুলিস্টিক পজিশন থেকে তাকে করতে হবে এই জন্যে, না হলে সরকারের ক্রেডিবিলিটি যখন লস হবে তার দায় তো তারা নেবে না। এই জন্যে আপনি হয়তো বিরোধিতার জায়গা দেখবেন, ঐক্যের জায়গাটা আপনি দেখতে পাবেন না। কিন্তু আমার পজিশনটা এটা বলি, মনে রাখতে হবে যে আমরা যে একটা দীর্ঘদিন যে পরিস্থিতির উপরে দাঁড়িয়ে একটা অন্তর্বর্তীকালীন সময় আমরা পার করলাম, আমি সরকারের সময় মিন করছি, সেইটা তো আর একটা খারাপ সময় গেল। সেই খারাপ সময়ের পরে কিন্তু আমরা গণতন্ত্রের পথে ন্যূনতম যাত্রার কাজটা করছি। আমার এই শব্দটা প্রতিবারই বলি, আমাকে অনেকে বলে আপনি এক কথাই তো বারবার বলেন, আমাকে যে আমি এটাই বলতে হবে, কারণ ন্যূনতম গণতন্ত্রের যাত্রার কথা বলি, কারণ আমরা একটা ভালো গণতন্ত্রের পথে হাঁটতে চাই। এবং আমাদের মধ্যে রাজনীতির এই যে মত পার্থক্য থাকুক, ইকোনমিক পার্থক্য থাকুক, জনগণ ডিসাইড করবে যাকে ক্ষমতায় বসাবে, তার মধ্য দিয়ে আমরা করব। কিন্তু আমি ওই জায়গায় তো যেতে পারবো না যদি ন্যূনতম গণতন্ত্রের ধারা না থাকে, তাইলে অপশক্তি নানাভাবে চান্স নেবে। তা সেই কারণে অন্ততপক্ষে সরকার যদি কতকগুলো জরুরি কাজ করার আগে সে যদি জনগণের কল্যাণটা বিবেচনায় রাখে এবং তার জন্য সে যদি পরামর্শ করুক না করুক, অন্ততপক্ষে তার আইকিউ থেকে সে ওই ভাবনাটা রাখে, তাহলে কিছুটা ঐক্যের ধারা আমরা হয়তোবা আরো অনেকদিন রাখতে চাই, রাখতে পারবো। ওই যে ওই গণতন্ত্রের ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটাটা কেউ যাতে আমাদেরকে ব্যাহত না করতে পারে, সেই জন্যে ওই কাজটা করা জরুরি। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই কাজটা হয়তোবা সরকার বলতে পারে যে আমি তো প্রথমে ভাই কাজ করব, আপনি তো ভোটে যেতেন নাই, আপনার সাথে তো আমার আগে কাজ নেই, আমি বলছিও না আমাদের সাথে আপনি কাজ করেন, আমি পার্লামেন্টের সাথে কাজ করব। কিন্তু পার্লামেন্টে তো দেখছি যে আপনাদের অনৈক্য এমন ভাবে পৌঁছেছে কোনো কিছুই তো করতে পারছেন না। সুতরাং আজকে রাজপথের বিরোধী দলটাই হবে এই যে একটা রাজনৈতিক ঐক্য রক্ষা করে, আমি জনস্বার্থের রাজনৈতিক ঐক্য রক্ষা করে গণতন্ত্রের পথে হাটটাকেই আরো ভালো করার কাজটা করতে পারবে বলেই আমার কাছে মনে হয়। বিরোধী দলের কাছে আপনার প্রত্যাশা এটা না, বিরোধী দলের কাছে আমার কোনো প্রত্যাশা নেই, বরঞ্চ রাজপথের বিরোধী দল এবং যারা জনস্বার্থ বিবেচনা করে সেই শক্তিকে আরো বেশি জাগ্রত হয়েই আজকে দায়িত্ব পালন করতে হবে বলে আমি মনে করি। ওকে, আমি ফিরবো রহিম হোসেন প্রিন্স আবারও আপনার কাছে, এবং আমি ওই কথার রেশ ধরে আসলে মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটি হলো যে এই যে অনৈক্যের কথা আমরা বলছি বিভিন্ন বিষয়ে, সংসদ থেকে শুরু করে রাজপথে বিরোধী দল নেমে এসেছে এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে বিরোধী দল সবসময় রাজপথে থাকার বিষয়টাকে প্রেফার করছে, প্রায়োরিটি দিচ্ছে। এবং এখানেই আমরা মানে ভাবছি যে বিরোধী দল এবং সরকার দলের মধ্যে এক ধরনের অনৈক্য কাজ করছে বা মতের অনৈক্য হচ্ছে। অনেকেই বলছেন এই যে মতের অনৈক্য, এটি আসলে বা এই যে বাহাস হচ্ছে সংসদে প্রতিদিন, সেটি আসলে এক ধরনের লোক দেখানো। মানে সরকার দল এবং বিরোধী দলের মধ্যে ভেতরে ভেতরে একটা ঐক্য আছে ঠিকই, বা ভেতরে ভেতরে তাদের মধ্যে সব ঠিকঠাক আছে, যেটা আসলে যদি বলি যে সব তলে তলে ঠিকঠাক আছে, কিন্তু বাইরে আমরা অনৈক্যটা দেখতে পাচ্ছি, লোক দেখানো। এটি কি আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন মোশাররফ আহমেদ ঠাকুর? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক, আমার প্রিয় প্রিন্স ভাই। এই ঐক্য অনৈক্যের একটা দ্বিমাত্রিক অবস্থা আছে প্রায় সব জায়গায়। এই ঐক্য অনৈক্যটা হচ্ছে একটা হচ্ছে আদর্শিক ঐক্য অনৈক্য, আরেকটা অনৈক্য আছে, ঐক্য অনৈক্যের প্রশ্ন আছে পার্টির ভিতরে অভ্যন্তরে, পার্টির ইন্টারনাল, আরেকটা হচ্ছে ইন্টার পার্টি, ওই ঐক্য অনৈক্যের প্রশ্ন। আরেকটা ঐক্য আছে, একটা দারুণ একটা গান আছে আমাদের দেশে, বাপুই চ্যাংরারে গাছে উঠিয়ে হামাক জলপাই পারিয়া দে, তুই দুইটা নেড়ে বাপুই হামাক দুইটা দে। এই যে ঐক্যটা গভর্নমেন্টে যদি হয়, তুই দুইটা নে হামাক দুইটা দে, ভাগ বাটোয়ারা, তাইলে এইটা হচ্ছে খুবই একটা অশুভ ঐক্য। এই ঐক্য আমি বেসিক্যালি আমি চাই না। আমার ঐক্যের প্রশ্ন হচ্ছে আদর্শিক। আমি প্রিন্স ভাই, আমরা দুইজন, আমি যদি গভর্নমেন্টে থাকি, প্রিন্স ভাই ওয়াচডগ, আমি ভুল করব, প্রিন্স ভাই সমালোচনা করবে, আমি সংশোধিত হব, প্রিন্স ভাই, আমি সংশোধিত না হলে প্রিন্স ভাই রাজপথে নামবে। ঠিক।
এই যে আদর্শিক এই যে আদর্শিক যে একটা জায়গা, যে এই জায়গাটা তো একটা ঐক্য হতে পারে। ঐক্যটা হচ্ছে যে আমি অপোজিশন হিসেবে, ওয়াচডগ হিসেবে কাজ করব, গভর্নমেন্ট ভুল করবে, আমি বলবো পার্লামেন্টে যদি আমাকে আমার কথা কিছুই কানে না দেয়, তাইলে আমি অন্য ব্যবস্থা নেব। তো আমি মনে করি যে আদর্শিক ঐক্যটা, অনৈক্যের মধ্যেও আদর্শিক ঐক্য, এটা আদর্শিক ঐক্য, এটা পার্লামেন্টারি ডেমোক্রেসির প্রশ্নে ঐক্য, যে আমি সরকারি দল, আমার অপোজিশন ওয়াচডগ। এখন আমার অপোজিশন যদি বলে যে হামাক দুইটা দেরে বাপুই, তুইটা নেই, এটা তো হলো না। তো এইরকম ঐক্যের তো দরকার নাই। তো এখন আমি আপনি বলতেছি যে এই যে দ্বিমাত্রিকতা, প্রায় সব ক্ষেত্রে একটা ঐক্য অনৈক্যের প্রশ্ন বললেন, তো প্রায় সবটা ভাবে আলোচনা করলেই একটা দ্বিমাত্রিকতা আছে। এই দ্বিমাত্রিকতাটা কিভাবে গ্রহণ করবে? তো এই জন্য আমি মনে করি যে গভর্নমেন্ট যে কার্যক্রম, প্রত্যেকটা কার্যক্রমকে চুলচেরা বিশ্লেষণ করা এবং সমালোচনা করা, এবং পার্লামেন্টে বলা, পার্লামেন্টে কাজ না হলে অ্যাকশনে যাবেন, এইটাই হচ্ছে মূলত দায়িত্বের প্রশ্নে একমত। আসুন আরেকটা আমি বিষয় এই মুহূর্তে বলি, যে ধরুন ঈদ উত্তর যে কিছু কথাবার্তা আছে, আমি তো এইগুলাকে, আমার সাথে অনেকের কথা হচ্ছে, আমি আলোচনা করেন, অসুবিধা কি? আলোচনা করেন, গভর্নমেন্ট দেখুক, যে আত্মবিশ্লেষণ করে দেখুক যে কোন কোন জায়গাগুলিতে ভুল হয়েছে। প্রথম 3 মাসের মধ্যে গভর্নমেন্ট তো ভুলের ঊর্ধ্বে না, এই গভর্নমেন্ট তো ফেরাস্তা চালায় না। এই গভর্নমেন্টের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানুষ, ওনার পক্ষে গায়েবী জানা তো সম্ভব না, সবকিছুই আপনার মাধ্যমে তো আসবে। প্রধানমন্ত্রীর কাছে সত্য খবরটা খুলনায় কি হচ্ছে গায়েবী জানা সম্ভব না, দলের মানুষ অনেকে খবর দেবে না, অপোজিশনের মাধ্যমে তিনি জানবেন এবং তিনি অ্যাকশন নেবেন। এটা হচ্ছে ডেমোক্রেটিক প্রসিডিউর। তো আমি মনে করি যে এখানে ডেমোক্রেটিক প্রসিডিউরের মধ্যে যে নতুন যে শব্দটা অনেকের ধারণা করছেন, যে তারা মনে করছেন যে অপোজিশন সমালোচনা করলে এটা অনৈক্য হয়ে গেল। অপোজিশনের কাছ থেকে তো আমি সমালোচনা চাই, রিয়েল সমালোচনাটা চাই, রিয়েল সমালোচনাটা চাই। পাচ্ছে আপনি স্পেস না নিলে আমি কি করব? আপনি স্পেস না নিলে, আপনি যদি কোন যে হামাক দুইটা দে আর তুই দুটা নে রে বাপুই, তো আপনি গিয়ে যদি লোকালি আনহোলি অ্যালায়েন্স করে ফেলেন, তো আমি জানবো কিভাবে? আমি সেন্ট্রাল গভর্নমেন্টে বসে আমি তো অনেক কিছু জানতে পারবো না। কথাটা আমি বুঝাইতে পারছি? তো এই জন্য আমি মনে করছি যে তারেক রহমান যেহেতু 16-17 বছর, আমি মনে করি এই অভিশপ্ত যে জীবন নির্বাসন, এই নির্বাসনটা যেন আমার পজিটিভ কাজে লাগে। যে আমরা এইখানে স্টুডিওতে ঢোকার আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে জেলা লেভেলে অন্যান্য কমিউনিস্ট কান্ট্রিগুলিতে জেলা লেভেলের স্থানীয় সরকার কিভাবে ম্যানেজড হয়, ওইখানে কোনো ইলেক্টেড বডি আছে কিনা, টোটালটা স্থানীয় সরকার, জেলা পর্যায়ের স্থানীয় সরকারের ম্যানেজমেন্টটা কি, একটা ইলেক্টেড বডি থাকতে পারে কিনা। তো আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমি তো মনে করি যে এই যে নতুন নতুন আইডিয়াটা গভর্নমেন্টের ভিতর থেকে যেমন আলোচিত হবে, আমার যে এই যে গভর্নমেন্টের বাইরে যে বন্ধুরা আছেন তাদের কাছ থেকে আলোচনাটা আসবে, লিখিত আসবে, মিডিয়ায় আসবে, ইলেকট্রনিক মিডিয়া আসবে, প্রিন্ট মিডিয়াতে আসবে। আমি তো মনে করি এই আলোচনাটা জারি থাকলেই গভর্নমেন্ট উপকৃত হয়। আর যখন জারি থাকে না, হাসিনার মতো যখন এইটা একদম বন্ধ করে দিবেন, যে এটা আর জারি থাকার কোনো ব্যবস্থা নাই, তখনই গণবিস্ফোরণ হয়। এবং আমি আপনাকে বলছি যে এই কারণে তারেক রহমান এটা নিশ্চয়ই বিবেচনা করবেন। জিয়াউর রহমানের কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনযাপন এবং তার আচরণ, রাজনৈতিক পুরোটা ওনার সামনে আছে, 2টা আদর্শ তার কাছে, বাতিঘর আছে, 2টা দিক নির্দেশনা আছে তার সামনে, এবং তিনি এই 2টা দিক নির্দেশনা যদি ফলো করেন, আমি মনে করি বাংলাদেশ ভালো চলবে। একটা বিরতি নেই, একটা বিরতির পরে ফিরে আসি আলোচনায়। দর্শক, একটা বিরতি নিচ্ছি, দেশ সম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিট চেক করে।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। ঐক্য ও অনৈক্যের বেড়াজালের রাজনীতি নিয়ে কথা বলছিলাম। আমার সাথে রুহিন হোসেন প্রিন্স এবং মোশাররফ আহমেদ ঠাকুর আছেন। আবারও আলোচনায় ফিরতে চাই। রুহিন হোসেন প্রিন্স, আমি আসলে রাজনীতিতে অনেকগুলি চ্যালেঞ্জের কথা আমরা শুরু থেকে বলেছি। এবারে নতুন সরকার গঠন এবং তার আগে পূর্ববর্তী যে সময়টুকু আমরা পার করেছি, সে সময় থেকে শুরু করে এখন পর্যন্ত সরকারের সামনে রাজনীতি নিয়ে বেশ বড় কিছু চ্যালেঞ্জ আছে। আপনিও নিশ্চয়ই সেই চ্যালেঞ্জগুলো বুঝতে পারছেন। আপনার দৃষ্টিতে আমি দেখতে চাই যে আসলে সেই চ্যালেঞ্জগুলো কি। না, একটা আমি বলি যে ধরেন আমি কাগজে কলমে অন্য চ্যালেঞ্জের কথা বলতে পারি, কিন্তু আলোচনা ওই জায়গাটা আগে না রাখলে অন্য চ্যালেঞ্জের মধ্যে আমরা ঢুকতে পারবো না। সেটা হচ্ছে যে আমরা তো একটা সংকটের মধ্যে আছি, শুধু দেশ না, বিশ্ব একটা আর্থিক সংকট, এবং আমাদের দেশের মানুষের দারিদ্রতা বেড়ে গেছে, বেকারত্ব বেড়ে গেছে, কাজের জায়গাটা নাই, এবং এখনো পর্যন্ত যে মানুষের একটা জীবনযাপনের যে নিশ্চয়তা, মানে এক ধরনের যে মব যেটা ছিল এখনো নানাভাবে আছে, মামলা বৃত্তি অমুক জায়গাটা অমুক জায়গাগুলো আছে। তা আপনি তো প্রথমে সেই জায়গাটা যদি না করতে পারেন, আপনি অন্য কোনো চ্যালেঞ্জ মোকাবেলা আগাতে পারবেন না, এটা কিন্তু মনে রাখতে হবে। সুতরাং কাগজে কলমে অন্য কাজ আমি বলার আগে এই জায়গাটা হচ্ছে জরুরি কাজ দরকার, এবং এইটা শুধু দেশের অগ্রগতি ঐক্যের জন্য যেমন দরকার, একটা সরকার খুব ন্যারো পজিশন থেকেও যদি বলি, সে যদি নিজের অস্তিত্ব রক্ষা করতে চায়, নিজের পজিশনটা রক্ষা করতে চায়, তাহলে তাকে ওই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে। এখন ওই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে যেমন ধরুন একটা আলোচনা, আমি ওনার আলোচনাটাকে পজিটিভভাবেই নিই, ঠাকুরের আলোচনা পজিটিভ নিয়ে যদি বলি, ধরুন একটা জায়গায় তাকে করতে হচ্ছে যদি বলে, ধরুন আমি উদাহরণ দিই রিসেন্ট যেমন বিদ্যুৎ নিয়ে, তাহলে বিদ্যুৎ নিয়ে তাকে তো আলোচনা করতে হবে, জেনুইন জায়গা করতে হবে। যেমন আমরা বিআরসি কে পরিষ্কার করে বলেছিলাম, বিআরসি মানে যাদের এইখানে, যে আপনি আগের মতো নাই, এইখানের আইনে আছে যে একটা কোম্পানিগুলো দাম বাড়ানোর আলোচনা করতে আসলে আপনি একটা ফি দেয়, আপনি এটা গণশুনানি করেন। কিন্তু আমি বা কেউ যে যদি বিশেষজ্ঞ পর্যায়ে বলে যে দাম কিভাবে কমানো যায়, আমার একটা গণশুনানি করেন, আপনার তা আইনে নাই। তা আমরা এখন সংবিধান সংস্কার, কত সংস্কার করতেছি, তাহলে আপনি এখন এই আইনের জন্য, জনস্বার্থের জন্য একটা আইন করেন, করে আপনি ওইটাও করেন। তাইলে তখন আমরা যদি বিকল্প দেখাতে পারি, যেটা সরকার বলছে কি 14,200 কোটি টাকার জন্য আজকে জনগণের পকেট কাটা এবং একটা এনার্কি সিচুয়েশন করে ফেলবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তাহলে যদি আমরা ওই সুযোগটা পেতাম, তাহলে আমরা যদি প্রমাণ করতে পারতাম, বিকল্প দেখাতে পারতাম, হতো। অথবা না হলে যদি সমন্বয় করার নামে কিছু করতে, তখন দেখতে পারতাম। তাহলে এই জায়গাগুলো সরকার যদি একটা ভূমিকা না নেয়, তখন কিন্তু আপনি অন্য চ্যালেঞ্জের দিকে আগাতে পারবেন না। এবং অন্য চ্যালেঞ্জের মধ্যে একটা বড় বিষয় দাঁড়াচ্ছে, দেখেন যে আমাদের দেশে এইবারের এই 24শে আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি, তার একটা উত্থান ঘটে গেছে। তা সেই উত্থান পর্ব, এরা তো কোনো গণতান্ত্রিক শক্তি না, এদের কাছ থেকে কিন্তু গণতান্ত্রিক আচরণ আপনি আশা করে লাভ নেই। আরেকটা জায়গায় ঘটে গেছে, দুনিয়াতে এখন ভূ রাজনৈতিক কারণে আমাদের দেশের উপরে একটা আধিপত্য বিস্তার, সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি অলওয়েজ করবে। আপনি বাণিজ্য চুক্তির ঘটনা দেখেছেন, ট্রাম্পের আবার দেখেছেন, সে এখানে মাতবাড়ি করতেছে, আবার নাকি শুল্ক বসাবে, মানে একটা হজবরলা পজিশন। তাহলে সেই রকম একটা জায়গা আপনি তো যাওয়ার জন্য তখন তো দেশের স্বার্থকে বিবেচনা, কারণ আমি যদি ওই স্লোগানটা ওনাদের কারণে বলছি, আমরা যদি ওই স্লোগান আগেই আমরা বলছি যে সবার আগে যদি বাংলাদেশ তার স্বার্থ বিবেচনা করেন, তাহলে তখন কিন্তু আপনি জনজীবনের এই সংকট মোকাবেলার জায়গাটা যদি হাত দিচ্ছেন, জনগণ দেখতে পারে, তখন ওইটা মোকাবেলায় ঐক্যের জায়গাটা দরকার হবে। কারণ ওইটা ঐক্য না হলে তো ওই যে গণতন্ত্রের পথে হাঁটা, বা আমরা যে একটা গণতন্ত্রকে পথে হাঁটতে চাই, একটা ভালো জীবনযাপন চাই, ওইটা তো ব্যাহতই হবে। ওই জায়গাতে কখনোই আমরা উত্তরণ ঘটাইতে পারবো না, বরঞ্চ দিন দিন আরো নতুন নতুন সংকট এসে হাজির হবে। তা সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি সরকার এবং দল যদি একাকার হয়ে যায়, তাহলে কিন্তু আপনি পারবেন না। উদাহরণ দেই, আপনি ধরেন এই যে রিসেন্টলি আমি এই যে দামের কথা বলছি বলে বলি, আমি বিদ্যুতের পয়েন্ট আনছি যে রিসেন্ট পজিশন যেটা এখনো চালু রয়ে গেছে বলে বলছি। আপনি দেখেন গণশুনানিটা বিএনপির লোকজন তো এর আগে ছিল আওয়ামী লীগ আমলে, তো যে বক্তৃতা করছে এখন তো তার উল্টা বক্তৃতা হইল। আপনি বিএনপির এখন যিনি সাধারণ সম্পাদক আগেও ছিলেন, আওয়ামী লীগ আমলের সর্বশেষ যখন দাম বাড়ানো হয়েছে ওনার স্টেটমেন্ট দেখেন, আর আজকে পজিশন দেখেন। তো এখন সরকার আর দল একাকার হয়ে যায়, যদি আপনি জনস্বার্থ বিরোধী পজিশন নেন, তাহলে আপনি অন্য চ্যালেঞ্জ কি করে মোকাবেলা করবেন? তাহলে আপনি বরঞ্চ ওইখানে কোনো অপশক্তি
খারাপ ভূমিকা নিতে পারে, এটা মনে রেখে আপনাকে আগাইতে হবে। ইনোসেন্ট প্রিন্স, আপনার ওই প্রশ্নটাই আমি আসলে মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে করতে চাই। সেটি হলো, সরকার এবং দল যদি আলাদা না হতে পারে তাহলে সেক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ আছে রাজনীতিতে। সরকারের সামনে চ্যালেঞ্জ আছে, বিরোধী দলের সামনে চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবে ইনোসেন্ট প্রিন্সের বক্তব্য থেকে? ঠিক এই ঘটনাটার একটা উদাহরণ আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। প্রেসিডেন্ট জিয়া কোনোভাবেই কোনো এমপি, কোনো মন্ত্রীকে জেলা বিএনপি এবং থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক হতে দেন নাই। পরিষ্কার কথা ছিল, দল এবং সরকার, দল এবং আইনসভা আলাদা থাকবে। আইনসভার প্রতিনিধিত্ব এবং দলের প্রতিনিধিত্ব এবং প্রশাসনের প্রতিনিধিত্ব এক হবে না। এবং আমি তখন খুব ছোট, যদিও আমরা তখন ইন্টারমিডিয়েট পড়ি, এসএসসি পাস করছে 79-এ। তো জিয়াউর রহমান এর মধ্যে হবিগঞ্জ দুবার গেলেন, 79 থেকে 81-এর 30শে মে মারা যাওয়ার আগ পর্যন্ত, শহীদ হওয়ার আগ পর্যন্ত। তো সেইখানে একজন এমপি সাহেব ছিলেন, নাম হলো বিখ্যাত শ্রমিক নেতা আব্দুল মুতালিব। তিনি জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপিতে যোগ দেবার আগে জাতীয় শ্রমিক ফেডারেশন অনেক বড় সংগঠন, আবুল বাশার সাধারণ প্রেসিডেন্ট, কার্যকরী সভাপতি সিরাজুল হোসেন খান এবং এম এ মুতালিব সাধারণ সম্পাদক। তিনি বহুবার চেষ্টা করেছেন জেলা বিএনপি সভাপতি হওয়ার জন্য, দেন নাই। অন্যান্য এমপি সাহেবরা থানা বিএনপি সভাপতি হতে চাইছে, বুঝছে না। এবং 82 সালের 24শে মার্চ সেনাপতি এরশাদ যখন ক্ষমতা দখল করলেন, দখল করার পরে আমাদের প্রায় 130 বা 40 জন এমপি এরশাদের সাপোর্টেড হুদামতিন, বিএনপি হুদামতিনের সাথে চলে গেলেন 83-র 2রা এপ্রিল। কিন্তু এমপি সাহেবদের সাথে আমাদের দল যায় নাই। দলের সভাপতি সাধারণ সম্পাদক সব অটুট থেকে গেল, দল টিকে গেল। তো আমি মনে করছি যে এই যে একটা উদাহরণ আমাদের সামনে আছে, যে আইনসভা এবং সরকার, আইনসভা এবং দল, মন্ত্রিসভা এবং দল। মন্ত্রিসভা বেসিক্যালি প্রশাসনিক কাঠামো দেখে, আর আইনসভা তো পার্লামেন্ট, এর থেকে দলকে আলাদা রাখা, এই তিনটা জায়গা, দুইটা জায়গা থেকে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এটা তারেক রহমানের সামনে এই বিষয়টা আছে। আর এখানে আমি আপনাকে বলছি যে আপনি যে জিনিসটা বললেন, এই জিনিসটাতে যদি বহুদলীয় গণতন্ত্র প্র্যাকটিস করেন, তারপর দেশের মানুষের অধিকারের কথা অর্জন যেটা এটা করেন, এবং তাইলে আপনি দেখবেন যে মানবাধিকার প্র্যাকটিস করেন, তাইলে আজকে দেখেন যে তারেক রহমানের সরকারের মাত্র 100 দিনের মাথায় এসে দেখেন আমরা বিএনপি সাধারণ পরিষদে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসাবে, 81তম অধিবেশনের সভাপতি হিসাবে তিনি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী। এখন কিছু কিছু পত্রিকা আমি দেখলাম যে এইটাকে খলিলের নিজস্ব অর্জন বলে চিত্রায়িত করতে চাচ্ছে। কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই যে 1980 সালে যে আমরা ওই জাপানকে হারিয়ে, জাপানকে হারিয়ে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছিল। এইটা আগামী কতদিনে আগে, গত 40-45 বছর তো বিএনপি বাংলাদেশ তো অর্জন করতে পারে নাই। এইবার যেটা হলো, এটা আমি মনে করি যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের উত্তরণ, মানবাধিকার প্র্যাকটিস এবং মানুষের যে আমরা যে অর্জন, সহিংসতা বা অন্যান্য কিছুর যে অর্জন, যেটা গণতন্ত্রের উত্তরণ, এত বড় একটা অভ্যুত্থানের পরে এই দেশে সিভিল ওয়ার হয় নাই, একটা জাতীয় ঐক্য টিকে ছিল, এই অর্জনটাকে সারা বিশ্ববাসী আমাদেরকে সম্মান দেখিয়েছে, পজিটিভলি নিয়েছে, এবং যার কারণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত করেছে। এবং এইটা বাংলাদেশের মানুষের অর্জন, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্জন। যেমন 1980 সালে শামসুল হকের অর্জন কেউ বলে নাই, বলেছে এটা জিয়াউর রহমানের অর্জন। ঠিক তেমনি 2026 সালে
এটা প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্জন, বাংলাদেশের মানুষের অর্জন, এটা খলিলের ব্যক্তিগত অর্জন না। কারণ খলিলের ব্যক্তিগত টাকা দিয়ে তিনি সারা পৃথিবী ঘুরে বেড়ান নাই, টোর করেন নাই। এবং সারা পৃথিবীতে আমাদের যে প্রতিষ্ঠানগুলি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলি আছে, তারা যে কাজ করছে, এরাও বাংলাদেশের কর্মচারী, এরা খলিলের ব্যক্তিগত কর্মচারী না। একটা বিরতি নেই, আরেকটা বিরতির সময় হচ্ছে। দর্শক, আরেকটা বিরতির সময় হচ্ছে। দেশ সাম্প্রতিকে ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। ঐক্য অনৈক্যের বেড়াজালে রাজনৈতিক দলগুলো কতটুকু ঐক্যে পৌঁছতে পারছে বিভিন্ন বিষয় নিয়ে, সেই বিষয়েই কথা বলছিলাম রুহিন হোসেন প্রিন্স এবং মোশাররফ আহমেদ ঠাকুরের সাথে। আমি আলোচনায় ফিরে যেতে চাই। অনেকেই বলেন, রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি মানে আবারও সেটি হলো যে রাজনীতিতে শিষ্টাচার, মানে অভ্যুত্থান পরবর্তী সময়ে, 24-এর অভ্যুত্থান পরবর্তী সময় কিংবা তারও আগে যদি আমরা বলি, প্রায় 17-18 বছর রাজনীতিতে শিষ্টাচার ছিল না। অনেকে বলে যে নেই বললেই চলে। এবং এই শিষ্টাচারের বহির্ভূত হওয়ার কারণে, রাজনীতি যখন শিষ্টাচার বহির্ভূত হয়ে যাচ্ছে, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অনৈক্য তৈরি হচ্ছে, এক ধরনের মন কষাকষি তৈরি হচ্ছে, কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার যে জায়গাটা, সেই জায়গাটা কমে যাচ্ছে, অনেকেই বলছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়, জনস্বার্থ সম্পৃক্ত যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো অনেক সময় ইচ্ছা থাকলেও একমত হতে পারছে না বা মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে শিষ্টাচার বহির্ভূত হওয়ার কারণে অনৈক্যের পরিমাণ বা অনৈক্যের যে জায়গাটা, সেটা দূরত্বটা বাড়ছে কিনা, আপনার কি মনে হয়? না, এটা একটা অনেক বড় জায়গার আলোচনা, কিন্তু ছোট করে বললে যে প্রথম কথা, সব জায়গায় তো শিষ্টাচার থাকা দরকার। এইটা না থাকলে তো সোসাইটি থাকে না। আপনি যে একটা সমাজ, তাকে তো আর বাদ দিতে পারবেন না। সমাজটা যদি ভেঙে যায়, খান হয়ে যায়, তাহলে দেখেন না যে অনেক এখন যে খবর পাচ্ছি যে একটা বৃদ্ধা বাবা মা, তার অবস্থা কি, অমুক কি তমুক কি। তার মানে আপনার এইখানে হয়তো একটা পুঁজিবাদী অর্থনীতির কষাঘাতে নানা ধরনের ঘটনা ঘটছে। তাহলে আপনি তো সেখান থেকে তুলে আনতে চাইবেন, সমাজটাকে পুনর্গঠিত করার কাজটা করতে হবে। সেইটা পুনর্গঠনের কাজটা যদি ন্যূনতম সমস্ত জায়গায় শিষ্টাচার না থাকে, তাইলে তো হবে না। এটা হচ্ছে, আমি জেনারেলি শিষ্টাচার কথা যেহেতু উঠলো, রাজনৈতিক অঙ্গনে এই শিষ্টাচারটা খুবই জরুরি, যেটা আমাদের অনেক দিন ধরে কিন্তু ভেঙে গেছে। আপনি এমন খারাপ অবস্থা বিগত দিনে হয়েছে, যেটা আমি খালি এই পয়েন্টেই থাকি, রাজনীতি দেখবেন যে দলীয়করণে এমন বিভক্ত হয়ে গেছে, অনেক সময় জানাজার নামাজ পড়া, বিয়ে শাদিতে জয়েন করা, এই জায়গাটাও সংকট ঘটে গেছে। সে খেয়াল রাখেন। আচ্ছা, এইবার আসি যে রাজনীতির কতগুলো ঐক্যের জায়গায় যদি এই যে পারস্পরিক শিষ্টাচারগুলো থাকে, তাহলে অনেক ক্ষেত্রে ঐক্যের আলোচনাও কিছুটা আস্থার কাজটা হয়, সেইটা জরুরি। ধরুন একটা আলোচনা, হয়তো এখন সময় নাই বলে হচ্ছে না। আমাদের দেশ, আমরা আগের পার্টে যেটা বললাম, বিদেশি আধিপত্যবাদী অমুক টমুক এগুলো আছে, ধরুন পার্শ্ববর্তী দেশ, তার সাথে অনেকগুলো সমস্যা আছে ঝুলে থাকা, যেটা সমাধান করে আমাদের আগানো দরকার। এবং তার আগে দরকার হচ্ছে এই পয়েন্টে আমাদের দেশে ঐক্যমত্য হওয়া, আমাদের পুরো দেশবাসীকে। এমনকি আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি, ওর বিরুদ্ধচারণ করার জন্য আজকে আমাদের একটা ন্যাশনাল ঐক্যটা আগে হওয়া দরকার, সমস্ত জায়গায়, পার্লামেন্ট এবং বাইরেও। তো এখন দেখেন এই যে আমাদের গঙ্গা চুক্তি শেষ হতে যাচ্ছে ডিসেম্বরে, তাহলে সেই জায়গায় আপনি যদি আমাদের দেশবাসী এবং সব জায়গায় যদি আগে এক না আমরা করতে পারি, তাহলে দেখবেন তখন এটা রাজনৈতিক স্বার্থে যার যার কথা বলতেছি, আসল কাজটা হচ্ছে না। তাহলে আমাদের এটা, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম। তাহলে রাজনীতির যদি মিনিমাম ওই শিষ্টাচারটা থাকে, তাহলে কিন্তু অনেক সংকট উত্তরণও ভূমিকা রাখে। আপনি অতীত দিনের খেয়াল করেন, আজকে সময় নাই বলে এগুলো তো হয়তো আলোচনা করা যাচ্ছে না, বা আমাদের তরুণ প্রজন্ম এগুলো জানে না। হয়তো দেখা গেল যে একটা দল তিনি করেন, কিন্তু উনি গেছেন তার দলের মিটিং করতে, কিন্তু অন্য দলের যিনি আছেন তার সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণে যে সম্পর্কটা তারা রক্ষা করলো, যার জন্য কিন্তু গণতান্ত্রিক পরিবেশ ঠিক রেখে যার যার পরিবেশ ঠিক রাখতে পারলো, এবং অনেক সংকট উত্তরণও এটা একটা ভূমিকা পালন করতে পারলো, যদি একটা ঘোরতর রাজনৈতিক দ্বিমত না থাকে। ঘোরতর রাজনৈতিক দ্বিমত থাকলে সেটা আশা করে লাভ নেই। ধরেন যারা বাংলাদেশ মানে না, তার সাথে আপনি ঐক্যের কথাই বলতে পারবেন না, সেটা অন্য আলোচনা। কিন্তু রাজনীতির এই জায়গাটাকে উইন ওভার করা খুব দরকার,
এটা আমি মনে করি যে আমাদের রাজনৈতিক যে পয়েন্টগুলো, তো অবশ্যই একটা জায়গায় তো ঐক্য তো আমাদের হইতে হবে। বাংলাদেশ প্রশ্ন, তার স্বাধীনতার প্রশ্ন, অনেকগুলো প্রশ্নে সেই জায়গাটা দরকার। আর আমি আগেও বলেছি যে এখন যে ভূ রাজনীতিকরণের যে সংকটগুলো আসছে আমাদের সামনে, তাতে ঐক্যের জায়গাটা দরকার। আর বিশেষ করে আমি যেটা এই পার্টের সূচনা করলাম, যে আমাদের সমাজে যে দুরবস্থা বিরাজ করছে, ভেঙে খান খান হয়ে যাচ্ছে সামাজিক মূল্যবোধ অন্য কারণে, অনেক কারণে ভাঙছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে দলীয় বিভক্তিকরণ। সেই জায়গা থেকে উত্তরণ ঘটানোর জন্য আমাদের এই পারস্পরিক রাজনৈতিক শিষ্টাচার, এই জায়গাগুলো বজায় রাখতে খুবই হবে। জরুরি বলে। অসংখ্য ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স। ওই একটি প্রশ্ন আমি আর প্রশ্ন করতে চাই না, কারণ সময় তো একেবারে সংক্ষিপ্ত। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি কি মনে করেন? আমি আপনাকে ফয়েজ আহমেদের একটা বই আছে, বিখ্যাত বই, নাম হচ্ছে মধ্যরাতের অশ্বারোহী। তো 50-এর দশকে আগের দিন এই প্রাদেশিক পার্লামেন্টে খুব হইচই হয়ে আতাউর রহমান সরকারের পতন হয়েছে এবং আবু হোসেন সরকার গঠিত হয়েছে। তো এর একদিন পরে, মানে মাঝখানে একদিন গিয়ে পরের একদিন পরে আতাউর রহমান খানের ফরিদপুরে জনসভা ছিল। তো ফরিদপুরের জনসভায় ছিল, তো লাল মোহন মিয়া, কামাল ইউসুফের বাবা মোহন মিয়া, উনি ছিলেন পার্লামেন্টে সবচেয়ে হুতা আর কি, হইচই করার হুতা। কিন্তু উনি ফরিদপুরে গেছেন, আতাউর রহমান খানের আগে গিয়া বলছেন কামালের মা আতাবাই আসতেছে ফরিদপুর। অন্যান্য বার এখানেই উঠতেন, আরেক দলের হইল। তো উনি গিয়া দুপুরবেলা গিয়া শুনেন যে আতাউর রহমান খান সার্কিট হাউসে উঠছেন। উনি বাইক পেদা লইয়া গিয়া আতাউর রহমান খানের সুটকেস বাড়িতে লইয়া আসছেন। আর পিয়ন টিয়নাদেরকে বলে আসছেন আতাবাইরে বলবে আমার বাড়িতে না গেলে এই খাওয়া হবে না, দুপুরে হবে না। যাই জনসভা হয় না বিকালে। তো এইটা ছিল নেতাদের মধ্যে, সিনিয়র নেতাদের মধ্যে এই শিষ্টাচার ছিল। তো আমি আপনাকে বলতে চাই, আজকে দেখুন একটা অশ্লীলতার তো মাত্রা থাকবে। তো বাবা মা মেয়ে বোন সবারই তো আছে। তো মায়ের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গালি দেয়, এই গালাগালি করতে হবে কেন? বাবার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গালিগালাজ দেন। শিষ্টাচারের কথা বলেন যারা, আবার শিষ্টাচারের কথা বলেন। তো আমি আপনাকে এইটুকুন অশ্লীলতার কথা বললাম। আর একটা হচ্ছে, আমি অবশ্যই গঙ্গা চুক্তি ডিসেম্বরে শেষ হবে, এটা অগ্রাধিকার দেওয়া দরকার, অগ্রাধিকার তালিকায় একে আনা দরকার। আমার তিস্তা চুক্তি, পানি চুক্তি, তো এইটা বলছিল গভর্নমেন্ট, যে আগের গভর্নমেন্ট বলছে যে পশ্চিমবাংলা আমাদের সরকার নাই, এই জন্য আমরা পারছি না, মমতা দিচ্ছে না। এখন তো মমতা নাই, এখন আমার পানি দাও। তারপর আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন আছে, শেখ হাসিনা অনুস্বাক্ষর করে নাই ভারতের তাবেদারি করতে গিয়ে। আমি তো মনে করি আমাদের এটা করা উচিত। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমাদের জাতীয় ঐক্য অতি অবশ্যই দরকার। এই গঙ্গা পানি চুক্তি, তিস্তা পানি চুক্তি এবং ইন্ডিয়ার কাছ থেকে, ইন্ডিয়ার সাথে একটা ন্যায্যতা সমতার ভিত্তিতে একটি সম্পর্ক তৈরি রাখা এবং জারি রাখা, এইটা। কারণ ইন্ডিয়া অনেক দিন ধরে ভুলে গেছে, এইখান থেকে সে তাবেদারদের ব্যবহার পেয়েছে। তো এই জন্য আমরা একটি রাষ্ট্র, সবার আগে বাংলাদেশ, তারেক রহমানের সবার আগে বাংলাদেশ যদি হয়, তো বাংলাদেশের মানুষের স্বার্থ আগে দেখতে হবে। এবং আগে দেখার জন্য কোনটা জরুরি দরকার, আমি মনে করি জরুরি দরকার গঙ্গা পানি চুক্তি, আমি মনে করি জরুরি দরকার হচ্ছে তিস্তা পানি চুক্তি, আমি মনে করি পদ্মা ব্যারেজ। তো এই সবগুলি যদি বাংলাদেশের মানুষ, দেশপ্রেমিক মানুষ বিশেষ করে, চুক্তি ঐক্যবদ্ধ না থাকে, এবং আমি মনে করি আওয়ামী লীগের তো প্রচুর লোক আছে, নির্দোষ আওয়ামী লীগ নেই, যারা বাংলাদেশকে ভালোবাসে, এই লোকগুলিকে সাথে নেওয়া উচিত। যে ডাকেন যে আমি আমার পদ্মার পানি চাই, আমার তিস্তার পানি চাই, জাগো বাহে তিস্তা বাঁচাই, জাগো বাহে পদ্মা বাঁচাই, এইটা বলে আপনি বাংলাদেশকে, নুরুল উদ্দিনের সারা জীবনের যে স্লোগান ছিল জাগো বাহে, তো জাগো বাহে কোনটে সবাই না বলে আমি বলবো জাগো বাহে তিস্তা বাঁচাই, জাগো বাহে পদ্মা বাঁচাই, জাগো বাহে কুশিয়ারা বাঁচাই, জাগো বাহে সুরমা বাঁচাই। আমি এই আন্দোলন শুরু করি না কেন বাংলাদেশের মানুষকে নিয়ে, যারা এর বাইরে যাবে ওরা আমার দেশের মানুষের স্বার্থে নাই, সবার আগে বাংলাদেশের সাথে নাই।
এটা আমি মনে করি দিস ইজ দ্য ওয়ে টু ডিটেক্ট দ্য পারসন হু ইজ প্যাট্রিয়ট অর নট। তো এই জন্য আমি মনে করি যে তারেক রহমানের সামনে অগ্রাধিকারগুলি তিনি যদি প্লেস করতে পারেন তারেক রহমান, তাহলে বাংলাদেশে একটি নতুন মাত্রায় ঐক্য সৃষ্টি হবে এবং দেশপ্রেমিক মানুষদেরকে আমরা চিনতে পারবো। অসংখ্য ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর, রুহিন হোসেন প্রিন্স, আপনাদের দুজনকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে দর্শক শেষ করতে চায় RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিতদের সাম্প্রতিক। আপনাদেরও ধন্যবাদ, শুভরাত্রি সাথে থাকার জন্য।